2025 সালের সেন্ট মার্টিন ট্যুরটি কিভাবে কাটলো সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমাদের শিপটি ছিল 16 তারিখে, কিন্তু 16 তারিখে আমাদের বাস লেট করার কারণে শিপটি মিস করে ফেলি। যার কারণে একদিন কক্সবাজারে আমাদের স্টে করা লেগেছে। 1 মাস আগে আমরা টিকিট কাটার পরে মেইন ডেকে আমরা সিট পাই। একদিন আগে আসলে শিপের কোনো টিকিট পাওয়া যায় না। শুধু পাওয়া যায় স্ট্যান্ডিং টিকিট, যেটা দাঁড়িয়ে যেতে হয়। তাই বাধ্য হয়ে আমাদের স্ট্যান্ডিং টিকিটই নেওয়া লেগেছে। তো স্ট্যান্ডিং টিকিট আসলে আগে থেকে কাটার কোনো প্রয়োজন হয় না। স্ট্যান্ডিং টিকিট যেদিন যাব সেদিন এসে কাটলেই হয়। আর স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয় ভোর 4টা থেকে। তো আমরা গিয়ে 5টার মধ্যে চলে আসি, এসে এখানে টিকিট কেটে আমরা শিপে উঠে পড়ি। আমাদের শিপটি ছিল এমভি বারো আউলিয়া। আর এখন যেটাতে আমরা উঠছি এটা কর্ণফুলী। তো কর্ণফুলীর পিছনেই আসলে বারো আউলিয়া দাঁড়িয়ে আছে। তো কর্ণফুলীতে উঠে এরপরে আমাদের বারোয়ালিয়াতে যেতে হবে। আর এটার মেইন কারণ গিয়ে জেটি ছোট থাকার কারণে 2টা শিপ পাশাপাশি থাকতে পারে না। তাই একটা আরেকটার পিছনেই থাকে, তাই একটাকে ডিঙিয়ে আরেকটায় উঠতে হয়। তো এইজন্য চেষ্টা করবেন যে সবসময় হালকা ব্যাগ ক্যারি করা, যেহেতু এতগুলো সিঁড়ি পাড়ি দিতে হবে আর একটু উঁচু নিচু জায়গা থাকে। তো এই জায়গাগুলোতে আসলে ব্যাগগুলো যদি হালকা হয় তাহলে মানে জার্নিটা খুব ইজি হয়ে যায়। আর ব্যাগ যদি খুব হেভি হয় তাহলে খুব কষ্ট হয়। আর এই তো পাশে যেটা দাঁড়িয়ে আছে এটাই এমভি বারো আউলিয়া। তো আমরা এটাতেই যাব। তো সেন্ট মার্টিনে আসলে যে শুধু কর্ণফুলী আর এমভি বারো আউলিয়াই চলাচল করে তা কিন্তু না। কিছু ছোট ছোট শিপও রয়েছে যেগুলো চলাচল করে। কিন্তু যদি সবচেয়ে বড় বা একটু লাক্সারিয়াস শিপ বলা হয় তাহলে কর্ণফুলী আর এমভি বারো আউলিয়া। তাছাড়া ছোট যেই শিপগুলো রয়েছে, ক্যারি সিনবাদ, ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে ক্রুজার, আটলান্টিক ক্রুজ। এই 4টা শিপ ছোট শিপ। আর এই 4টা শিপের খরচও গিয়ে মোটামুটি কম। টিকিট প্রাইসও খুব রিজনেবল। আর টিকিটও অ্যাভেলেবেল পাওয়া যায়। 10 দিন 5 দিন আগে বুক করলেও টিকিট পাওয়া যায়। কিন্তু একটু যদি বড় বা লাক্সারিয়াস শিপের কথা বলি, তার মধ্যে এমভি বারো আউলিয়া আর কর্ণফুলী এই 2টাই রয়েছে। এই 2টার টিকিট প্রাইসও মোটামুটি একটু বেশি। টিকিটও সবসময় অ্যাভেলেবেল থাকে না। দেখা যায় মন মতো সিট বা কেবিন নিতে হলে 1 থেকে 2 মাস আগেই বুকিং দিতে হয়। তবে স্ট্যান্ডিং টিকিট সবসময় অ্যাভেলেবেল। শিপ যখন আগে টেকনাফ থেকে ছাড়তো তখন স্ট্যান্ডিং টিকিটের অনুমতি ছিল। বাট এখন অনুমতি নেই। তারপরেও তারা স্ট্যান্ডিং টিকিট সেল করে থাকে। বলা যায় এটা তাদের এক্সট্রা ইনকাম, যেটার ফলে আসলে শিপের পরিবেশ নষ্ট হয়। আমরা যখন শিপে উঠি তখন আজান দিচ্ছিল। আর বাহিরেও অন্ধকার। তো মনে হচ্ছিল রাত, কিন্তু আসলে তখন ভোর ছিল। তো এরপরে আমরা শিপটি ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এখনো শিপে লোক আসেনি। তাই শিপটা ভালো মতো দেখা যাবে যখন লোক উঠা শুরু করবে, তখন আসলে জায়গায় পাওয়া যাবে না শিপ দেখার মতো। তো এই মেইন ডেক। 16 তারিখে বুকিং করা আমাদের এই সিটগুলোই ছিল 19, 20, 26, 27। কিন্তু আমরা শিফটটি মিস করে ফেলি, তাই এই সিটগুলো কাল খালি চলে যায়। বাট আজকে আমাদের কাছে কোনো সিট নাই। আজকে আমাদের দাঁড়িয়ে যেতে হবে পুরাটা জার্নি। তাই এই সিটগুলো দেখে খুব আফসোস হচ্ছিল যে আজকে আর আমরা এই সিটে বসতে পারবো না। এটা ছিল আমাদের গতকালকের টিকিট। তো টিকিটের প্রাইস ছিল যাওয়া আসা মিলে 2500 জন প্রতি। তো 2500 টাকা ফুল পেমেন্ট করেই আমাদের টিকিট কাটা হয়েছিল। তো যাওয়ার দিনের টাকা তো মিস হয়েই গেল, কিন্তু আসার দিন ইনশাল্লাহ এই টিকিটেই ফেরত আসবো। আর এটা আমাদের আজকের স্ট্যান্ডিং টিকিট। এটা শুধু যাওয়ার। তো এটার জনপ্রতি ভাড়া ছিল 1250 টাকা। কিন্তু নর্মালি ভাড়া 1000। তো ওরা যার কাছ থেকে যেমনটা আর কি নিতে পারে। আজকে যেহেতু আমাদের কোনো সিট ছিল না, তাই আমরা এই যে সামনে যে গোল জায়গাগুলো যেখানে রশ্মি বাঁধে, এখানে বসেই আমরা যাই। ভোরে চলে আসার কারণে এরকম একটা দৃশ্য আমরা উপভোগ করতে পারি। এই দৃশ্যটি আসলে সামনাসামনি দেখতে এত ভালো লাগতেছিল যে আসলে বলে বোঝাতে পারবো না। এভাবেই অনেকটা সময় কেটে গেল আমাদের। তারপরে বাহিরে অন্ধকার থেকে আলো হতে শুরু করলো। আর এরই মধ্যে মানুষও আসা শুরু করলো। তো আমি একটু শিপের ভিতরটা দেখতে চাচ্ছিলাম যে ভিতরটা কেমন, কি কি আছে। তো এরপরে মেইন ডেকের পাশেই গিয়ে এই জায়গাটা। এখানে মূলত কেবিন রয়েছে। আর এই রুমটা মোজারাত চেয়ার নামে পরিচিত। তো নর্মালি সানডেক বা মেইন ডেকের তুলনায় এটার টিকিট প্রাইসটা একটু বেশি। এটা যেহেতু আলাদাই একটা রুমের ভেতরে, পুরোটাই ঢাকা, কোনো রোদ আসার কোনো ভয় নেই।
তাই এটার ভাড়াটা একটু বেশি। শিপের ভেতরে লো থেকে হাই রেঞ্জের সব ধরনের সিটই রয়েছে। তো যার যেটা ভালো লাগে সে সেটাই নিতে পারবে। কিন্তু তার জন্য হচ্ছে বুকিং দিতে হবে, আর বুকিং দিতে হলে ১ থেকে ২ মাস আগে দেওয়াই ভালো। আমাদের কেবিন নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু ১ মাস আগে বুকিং দিয়েও আমরা কেবিন খালি পাইনি। যার ফলে আমাদের মেইন ডেকে সিট নিতে হয়েছিল। কিন্তু কি কপাল! আজকে না আমাদের আছে কেবিন, না আছে মেইন ডেক। আজকে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। ভাবতেই খুব খারাপ লাগছিল। আর এইটা হচ্ছে প্যানোরামা, এটা হচ্ছে নিচের ফ্লোরে। এইটার টিকিট প্রাইসটাও একটু বেশি। যেহেতু এখানে অনেক ধরনের সিট রয়েছে, তাই সবগুলো সিটেরই আলাদা আলাদা কিছু নাম রয়েছে। এই নামেই এই সিটগুলোকে আসলে চেনা যায়। আর এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুমের সাইডটা। আসলে শিপের ভেতরে ওয়াশরুমের অভাব নাই। লেডিসদের জন্য আলাদা ওয়াশরুম আর জেন্টসদের জন্য আলাদা ওয়াশরুম। ওয়াশরুমগুলোতে লো প্লাস হাই কমোড সব ধরনের ব্যবস্থাই রয়েছে। যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করতে পারবে। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিভেরা। এটার ভেতরে আবার এসি রয়েছে। তবে ভেতরে সিট নেওয়ার আগে কিন্তু এই ভিউটার কথা মাথায় রাখবেন। এই ভিউটাই যদি না দেখতে পারেন তাহলে কিন্তু শিপের জার্নিটাই পুরা শেষ। ওই দূরে যে শিপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কর্ণফুলী। সবগুলো শিপই একই সাথেই ছাড়ে। তো বারোয়ালি আর কর্ণফুলী পাশাপাশি থাকে, কিন্তু বাকি যেই ছোট শিপগুলো রয়েছে ওগুলো হচ্ছে সমুদ্রের তীরের পাশ দিয়ে যায়, কারণ ওগুলো হচ্ছে বেশি পানিতে যেতে পারে না। তবে স্ট্যান্ডিং টিকিট দেওয়ার ফলে শিপের পরিবেশটা আসলেই নষ্ট হচ্ছিল। এত মানুষ যারা স্ট্যান্ডিং টিকিট নিয়ে এসেছে তাদের তো নির্দিষ্ট কোনো জায়গা ছিল না, তারা যে যেখানে পেরেছে শুয়ে বসে গিয়েছে। আর একটা সময় বাহিরে এত পরিমাণ রোদ ছিল যে স্ট্যান্ডিং টিকিটে যারা হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছিল তারা আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। আমাদেরও তো নির্দিষ্ট কোনো জায়গা ছিল না, বাট আমরা যেই জায়গাটা চুজ করেছিলাম যে আমরা এখানে বসে যাব, রোদ ওঠার পর সেই জায়গা আর বসার মতো ছিল না। এটা হচ্ছে ক্যান্টিন এরিয়া। শিপ যখন ছাড়ে তখনই হচ্ছে গিয়ে ক্যান্টিনটা ওপেন করে। যেহেতু আমরা কিছু খেয়ে আসিনি তাই আমরা ক্যান্টিন খোলার অপেক্ষায় ছিলাম। ক্যান্টিন খোলার পরে হচ্ছে আমাদের খিচুড়ি নেওয়া হয়। আরো অনেক আইটেম ছিল, স্যান্ডউইচ, বার্গার, শর্মা। সবগুলোর দামই ছিল ১৫০ থেকে ১৮০, আর খিচুড়িটা ছিল ২০০ টাকা। যেহেতু আমাদের ৬ ঘন্টা শিপে থাকতে হবে তাই মনে হয়েছিল যে খিচুড়িটা নেওয়াই বেটার ছিল। কিন্তু খিচুড়ির টেস্টটা ছিল একদমই বাজে। সময় যত যাচ্ছিল ততই যেন রোদের তাপ বাড়ছিল। এত পরিমাণ রোদ যে একটু যে বাহিরে দাঁড়িয়ে ভিউটা এনজয় করব সেই সুযোগটাও নেই। আর এই রোদে পুড়ে মানুষ হচ্ছে যে যেখানে পারছে বসেছিল। এই দেখেন, সিঁড়ির মধ্যেও বসেছিল, মানে হাঁটার জায়গাটাও ছিল না, এরপর এখানে শুয়েছিল। এত পরিমাণ রোদ তারপরও আসলে তারা শুয়েছিল। আসলে কিছু করার ছিল না, এতটা টাইম ৬ ঘন্টা তো আর কম না। এই ৬ ঘন্টা একটু হলেও তো শুতে ইচ্ছা করবে। আর যেহেতু এরা সবাই হচ্ছে স্ট্যান্ডিং টিকিট নিয়ে এসেছে, তাই এদের তো কোনো নির্দিষ্ট জায়গা নেই, যে যেখানেই পেরেছে শুয়ে বসে গিয়েছে। আমরা তো আসলে না পারতে স্ট্যান্ডিং টিকিট নিয়েছি, বাট এরকম অনেক মানুষ দেখেছি যারা ছোট ছোট বাচ্চা নিয়ে স্ট্যান্ডিং টিকিট নিয়ে গিয়েছে দাঁড়িয়ে। বাচ্চাদের এত পরিমাণ কষ্ট হচ্ছিল, বাচ্চারা কান্না করতেছিল। সানডেক মেইন ডেকের সিটগুলোর যে প্রাইস, স্ট্যান্ডিং টিকিটেরও কিন্তু সেম প্রাইসই। তাই আপনারা চেষ্টা করবেন সিট নিয়েই যাওয়ার জন্য। উপরে অনেক বেশি রোদ থাকায় আমরাও একটু নিচের দিকে এসে বসি। তো একটু পরে আমাদের নেমে যেতে হবে, তাই আমরা হচ্ছে গিয়ে বসে গোছগাছ করছিলাম। তো এই তো এখানেই অনেকে বসেছিল। এখানে আসলে বসতে দেওয়া হয় না, বাট অতিরিক্ত মানুষ থাকায় বসতে দিতে হয়েছিল। শিপ থেকে নামার টাইমে এত পরিমাণ ভিড় ছিল যে আসলে এই ভিড়ে বাচ্চা আর ব্যাগ নিয়ে নামা একটু বেশি টাফ হয়ে যায়। তাই সবাই এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আসলে একটু যদি সিরিয়াল মেইনটেইন করা যায় তাহলে এতটা প্রবলেম হয় না। কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমাদের তো তাড়াই থাকে কে কার চেয়ে আগে যেতে পারবো। তো এই তাড়ার থেকেই আসলে এই ভিড়টা তৈরি হয়, যেটা আসলে একদমই উচিত না। এই পাশে যারা দাঁড়িয়ে ছিল তারা হচ্ছে শিপের জন্যই ওয়েট করতেছে। মানে আমরা শিপ থেকে নামার পর এরা হচ্ছে শিপে উঠবে। আর এই জন্যই এত বেশি ভিড় ছিল এখানে। আজকে আমরা যেই রিসর্টে থাকবো সেই রিসর্ট থেকে আমাদের রিসিভ করার জন্য অটো পাঠানো হয়। অটো ড্রাইভার আমাদেরকে ফোন দিয়ে বলল সে ঘাটের পাশেই আছে। তারপর আমরা অটোতে উঠি।
তো আমরা মানুষ যেহেতু ৪ জন ছিলাম আর অটোর সিটগুলো ছোট ছিল, তাই আমাদেরকে ২ টি অটোই দেওয়া হয়েছিল। রিসর্ট থেকে যে গেস্ট রিসিভ করার যে ব্যাপারটা, এটার ফলে আমাদের অনেক হেল্প হয়েছিল। নয়তো এই ভিড়ের মধ্যে অটো খোঁজা, তারপরে ভাড়া নিয়ে প্রবলেম ফেস করতে হতো। তাই বলব, কোথাও ট্যুর প্ল্যান করার আগে সেই ট্যুরের জায়গা সম্পর্কে আগে থেকেই A to Z সবকিছু জেনে নিবেন। এতে করে ট্যুরটা খুব ভালো কাটবে। সাথে যদি বাচ্চাও থাকে তারপরেও কোনো রকমের ঝামেলা পোহাতে হবে না। আমরা আগে থেকেই রিসর্টটি বুকিং দিয়ে আসি, যার ফলে এখন আমাদের রিসর্ট খোঁজা নিয়ে আর কোনো প্রবলেমে পড়তে হবে না। ডিরেক্ট রিসর্টে চলে যেতে পারবো। আর এতে করে টাইমও সেভ হয়। আশা করি এই ভিডিও থেকে খুব বড় ইনফরমেশন না হলেও ছোট কিছু ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন। সামনের ভিডিওতে দেখাবো আমরা কোন রিসর্টে উঠেছিলাম। ভিডিওটি এই পর্যন্তই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।